সড়কের দুর্ঘটনাটা কতটা সহজ, একটা অভিজ্ঞতার কথা বলে আমার বক্তব্য শেষ করবো। কয়েকদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়কের উপরে ট্রাক চাপা দেওয়ার একটা চেষ্টা হয়েছে। অনেকে বলবার চেষ্টা করেছে, তাদের দিক থেকে বক্তব্য এসছে যে এটা পরিকল্পিত হত্যা চেষ্টা ছিল। আমরা অনেকেই সেরকমটাই মনে করি। 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের পর হঠাৎ করেই হাসিনা সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, এমপি এবং সে সময়কার প্রভাবশালীদের দুর্নীতির তথ্য আমাদের সামনে আসতে শুরু করলো। 2024-এর নির্বাচনের আগে থেকে আমি একটা জায়গাতে প্রায় নিয়মিত কথা বলতাম, একটা চ্যানেলে কথা বলতাম। যখন পুলিশের সাবেক আইজি বেনজিরের দুর্নীতি নিয়ে আমাদের সামনে তথ্য আসলো, তখন পুলিশের আইজি একটা কর্পোরেট হাউসের মালিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যে আসলে পুরো প্রক্রিয়ার গডফাদার, এই বিষয়ে আমি একটা জায়গায় কথা বলেছিলাম। কথা বলা শেষ করবার 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার কাছে একটা ফোন কল আসে। ফোন কলের পাশ থেকে প্রথম জিজ্ঞাসা করা, আপনি কেমন আছেন? উত্তর দিলাম। এরপর বলছেন, ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, তখন পেছন থেকে একটা ট্রাক এসে আপনাকে মেরে দিল, ওটাকে তো অ্যাক্সিডেন্টই মনে হবে, তাই না? তাহলে ভাই, যে অ্যাক্সিডেন্টই মনে হবে। তারপর ওপাশ থেকে বললে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর নিরাপদ থাকবেন। এতটুকুই সেই ফোন কলের কনভারসেশন ছিল। এরপরে আর সেই ফোন কল আসে নাই, কিন্তু আমি কথা বলে গেছি, কথা থামাইনি। এবং 24-এর অভ্যুত্থানের পর এখন আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। সড়কের দুর্ঘটনাটা এত সহজ একটা ব্যাপার যে চাইলেই কাউকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা যায়, এবং সেটা আবার গর্ব ভরে সেই থ্রেটটাও করা যায়। আমরা চাই এই জায়গাতে জনাব ইলিয়াস কাঞ্চন যে লড়াইটা চালিয়ে যাচ্ছেন, তিনি সেই লড়াইয়ে জিতবেন। কারণ তিনি যদি এই লড়াইয়ে জেতেন, তাহলে আমরা সবাই জিতবো, তাহলে এই দেশের মানুষ জিতবে। আর যে আহ্বানটা সরকারের কাছে জানিয়েছি, সেটা আরেকবার বলতে চাই, একটা কমিশন করা হোক ইলিয়াস কাঞ্চনের মতো মানুষদেরকে সাথে নিয়ে, যাতে আমরা নিরাপদে বাঁচার অধিকার পাই। একটা কথা আজকের এই আলোচনা সভায় বেশ কয়েকজন একই কথা আমরা রিপিটেশন শুনেছি। প্রথমে যখন জনাব ইলিয়াস কাঞ্চনের কথা বললেন, তিনিও বলেছেন বাংলাদেশের স্বাধীনতার বয়স 54 বছর, আর এই 54 বছরের মধ্যে 32 বছর যাবত তিনি এই লড়াইটা করছেন। 32 বছর ধরে তিনি কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য কোনো লড়াই করেন নাই, তিনি কোনো রাজনৈতিক লড়াই করছেন না। তিনি লড়াই করছেন বাংলাদেশের মানুষের জীবন নিরাপদ করবার জন্য, বাংলাদেশকে নিরাপদ করবার জন্য। এরকম একটা লড়াই 32 বছর ধরে চালিয়ে যাবার জন্য যে কমিটমেন্টের দরকার হয়, সেটা কোনো সাধারণ মানুষের মধ্যে থাকবার কথা নয়। আমি এখানে বসেই ভাবছিলাম 32 বছর ধরে একটা মানুষ কিভাবে এই লড়াইটা চালিয়ে গেছে, এবং এই লড়াইয়ের ফল কিন্তু আমরা সবাই ভোগ করছি। আজকে এখানে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি, কথা বলতে পারছি। গত 15.5 বছর আমাদের মুখ বন্ধ ছিল, আমরা কথা বলতে পারিনি। মাঝে মাঝে আমাদের মধ্যে একটা বিভিন্ন সময় 2018 সালে আমরা একবার কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। সে সময়কার কোটা সংস্কার আন্দোলনের অন্যতম একজন নেতা আজকে এই মঞ্চে উপস্থিত আছেন। 2018 সালে আরেকটা আন্দোলন হয়েছিল, নিরাপদ সড়ক আন্দোলন। এবং নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্ররা প্রথম দেখতে পেয়েছিল স্বৈরাচার হাসিনা সরকারের আসল চেহারা, এবং সেই চেহারা দেখবার পরেই তারা বুঝতে পেরেছিল এই স্বৈরাচার ক্ষমতায় থাকলে, এই স্বৈরাচার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকলে কোনোভাবেই এই দেশটাকে বসবাস উপযোগী করা সম্ভব না। এবং আমি মনে করি 2018 সালে শিক্ষার্থীরা, ছাত্ররা স্বৈরাচারের যে রূপ দেখেছিল, তখন থেকেই তাদের মধ্যে এই কমিটমেন্টটা এসেছিল যে এই স্বৈরাচারের পতন ঘটাতে হবে, এবং তারই পরিক্রমায় 24-এর গণঅভ্যুত্থান বলে আমি মনে করি। তার মানে জনাব ইলিয়াস কাঞ্চনের এই লড়াই 2024 সালে এই গণঅভ্যুত্থানেও একটা ভূমিকা রেখেছে। অন্তত ছাত্রদের মধ্যে এই বোধ জাগ্রত করেছে যে স্বৈরাচার হাসিনা যদি ক্ষমতায় থাকে, তাহলে এই দেশে সড়কের নিরাপত্তা তো দূরের কথা, বেঁচে থাকার নিরাপত্তা তো দূরের কথা, ভালোভাবে বাঁচার নিরাপত্তা তো দূরের কথা, মরার নিরাপত্তাও ছিল না, ভালোভাবে মৃত্যুর নিরাপত্তাও ছিল না যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। একটা মানুষ রাস্তায় বের হওয়ার পর তিনি আর ফিরবেন কিনা, তিনি গুম হয়ে যাবেন কিনা, ক্রস ফায়ারে মারা যাবেন কিনা, আমরা জানতাম না। সেই জায়গা থেকে আজকে আমরা
মুক্তভাবে কথা বলার সুযোগ পাচ্ছে। কিন্তু এখনো আফসোস তো অনেক আছে। আমার আগে যিনি কথা বলে গেলেন অনেক ভালো কথা বলেছেন, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। এই সরকার গণঅভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে যে সরকারটা প্রতিষ্ঠিত হলো, সেই সরকারের অন্তত দায়িত্ব ছিল সড়ক নিরাপদ করবার জন্য যিনি লড়াইটা করে যাচ্ছেন তাকে ডেকে নিয়ে কথা বলার। অনেকগুলো কমিশন হয়েছে, কিন্তু সড়ক নিরাপদ করবার জন্য কি একটা কমিশন হতে পারতো না? ডেঙ্গু একটা মহামারী, আমরা চাই না ডেঙ্গু বা অন্য যে কোনো রোগে বা কোনো কিছুতে একটা মানুষও মারা যাবে, একটা মৃত্যু আমরা চাই না। কিন্তু তারপর আমরা যদি একটা তুলনামূলক বিশ্লেষণ করি, আমরা দেখবো 2023 সালে ডেঙ্গুতে 1705 জন মারা গেছেন, অফিসিয়াল হিসাব 1705 জন, 1705। আর সড়কে মারা গেছেন 7902 জন, অফিসিয়াল হিসাব। তাহলে ডেঙ্গু যদি একটা মহামারী হয়, সড়ক দুর্ঘটনা এটা কত বড় মহামারী। এই মহামারী থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য কি আরেকটা কমিশন হতে পারতো না? অনেকগুলো কমিশন তো হয়েছে। আমরা আশা করি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা থেকে, সভা থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাই, আমার দল নাগরিক ঐক্য এবং আমার দলের সভাপতি মাহমুদুর মান্নার পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানাই, সড়ক নিরাপদ করবার জন্য জনাব ইলিয়াস কাঞ্চনের মতো মানুষদেরকে নিয়ে একটা কমিশন গঠন করা হোক, যাতে এদেশের মানুষের জীবন নিরাপদ করা যায়। সড়কে যেন প্রাণ ঝরবে, নাম তো দুর্ঘটনা, কিন্তু সেটাকে যাতে কমিয়ে ওই জায়গাতে আনা যায় যেটা উন্নত বিশ্বে কিংবা আমাদের প্রতিবেশী দেশগুলোতে আসলে সংখ্যাটা যেখানে আমরা তারা রাখতে পেরেছে, সেই জায়গাতে অন্তত আমরা রাখতে পারি। সড়কের দুর্ঘটনাটা এত সহজ একটা ব্যাপার যে চাইলেই কাউকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা যায়, এবং সেটা আবার গর্ব ভরে সেই থ্রেটটাও করেছে। আমরা চাই এই জায়গাতে জনাব ইলিয়াস কাঞ্চন যে লড়াইটা চালিয়ে যাচ্ছেন, তিনি সেই লড়াইয়ে জিতবেন। কারণ তিনি যদি এই লড়াইয়ে জেতেন তাহলে আমরা সবাই জিতবো, তাহলে এই দেশের মানুষ জিতবে। আর যে আহ্বানটা সরকারের কাছে জানিয়েছি সেটা আরেকবার বলতে চাই, একটা কমিশন করা হোক ইলিয়াস কাঞ্চনের মতো মানুষদেরকে সাথে নিয়ে, যাতে আমরা নিরাপদে বাঁচার অধিকার পাই। এবং এই জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। সরকারের পাশাপাশি সবগুলো রাজনৈতিক দল যদি দেশের মানুষকে বাঁচাতে ঐক্যবদ্ধ হয়, তাহলেই হয়তো আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। নাগরিকত্ব একটা গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্রের কথা বলে। মানবিক কল্যাণ রাষ্ট্র মানেই হচ্ছে যেখানে মানুষের অধিকারী হবে, মানুষের ভালোভাবে বেঁচে থাকার অধিকারী হবে পক্ষ। এবং সেরকম একটা দেশ আমরা চাই এবং আমরা প্রত্যাশা করি সেরকম একটা দেশ জনাব ইলিয়াস কাঞ্চনের মতো মানুষদের হাতেই গড়ে উঠবে। আমরা তাদের পাশে থাকবো, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।